বলেই পলকের দিকে তাকিয়ে মৃদু হাসল সে। সেই মুহূর্তে সিফাতের সাথে হঠাৎ চোখাচোখি হয়ে যাওয়ায় ফ্যাকাশে মুখে ম্লান হাসল পলক। পলকের ফ্যাকাশে মুখটা সিফাতের নজর এড়ালো না, কিন্তু এটাকে সে খুব গভীরভাবেও নিল না। ক্লান্তি ভাব বলে ধরে নিল, কিন্তু তিয়ান ঠিকই বুঝতে পারল পলকের এই ফ্যাকাশে মুখের কারণটা ঠিক কি। ফলে যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যাওয়ার কথা ভাবল সে। তাই সিফাতের সাথে আলাপচারিতা সংক্ষিপ্ত করার জন্য বলল, জি অবশ্যই, যার বিয়ে সে দাওয়াত দিলে নিশ্চয়ই আসবো। ধরে নিন যার বিয়ে সেই দাওয়াত দিচ্ছে আপনাকে। মৃন্ময়ী আর আমাকে এখন আলাদা ভাবার কিছু নেই, কি তাই তো মৃন্ময়ী? সিফাতের এহেন প্রশ্নে চমকে উঠল পলক। সহসা কি বলবে ভেবে পেল না, শুধু সিফাতের মুখ পানে চেয়ে মৃদু হাসল খানিক, মুখে কিছুই বলল না। পলকের এই হাসিকেই সিফাত তার প্রশ্নের হ্যাঁ বোধক জবাব ধরে নিল। সেও হাসল খানিক, তারপরেই আবার তিয়ানের দিকে তাকিয়ে বলল, নিন, হয়ে তো গেল তাহলে এবার। আপনি অবশ্যই অবশ্যই আসছেন আমাদের বিয়েতে। বিয়েটা আমার ফার্ম হাউসে হবে, আর আমি চাইবো বিয়ের ওই কটা দিন আপনি আমাদের সাথেই আমাদের ফার্ম হাউসে থাকবেন। সিফাতের কথা পলকের অস্থিরতা অস্বস্তিকে বাড়িয়ে দিচ্ছে। শুধু একটা অনিচ্ছাকৃত চাপার রাগও হচ্ছে তার সিফাতের এহেন কাজের প্রতি। মনে মনে বলছে, কেন উনি বারে বারে বিয়েতে আসতে বলছেন তিয়ানকে, তাও আবার প্রতিটা ফাংশনে থাকার জন্য তারই ফার্ম হাউসে ইনভাইট করছেন। বড়লোক মানুষের কি আর খেয়ে দেয়ে কাজ নেই যে যাকে ইচ্ছা তাকেই এভাবে দাওয়াত করে নিতে হবে? আবার পর মুহূর্তেই ভাবল, আচ্ছা সিফাত যদি জানতো যে তিয়ান তার কেমন অতীত, তবে কি সত্যিই এভাবে হেসে হেসে কথা বলতো তার সাথে, এভাবেই যেচে পড়ে দাওয়াত করতো তাদের বিয়েতে? এটা ভাবতেই এক রাশ চাপা কষ্ট নাড়া দিয়ে উঠল পলকের ভেতরটায়। ভাবনার ঘোর কাটল তিয়ানের কথায়। ইনভাইট যখন করেছেন তখন অবশ্যই চেষ্টা করবো সেটা রাখার। আফটার অল পুরনো বন্ধুর বিয়ে। বলেই আর চোখে একবার দেখল পলককে। তিয়ানের এমন কথা আর চাহনি অস্বস্তিতে ফেলে দিল পলককে। চকিতেই চোখ নামিয়ে নিল সে। আচ্ছা বেশ, তবে তাই কথা রইল, আপনি আসছেন আমাদের বিয়েতে? ইয়া শিওর। বলেই ম্লান হাসল তিয়ান, তারপরেই আবার বলল, এনিওয়ে আই হ্যাভ টু গো নাও, অফিসে অনেক কাজ পড়ে আছে। সি ইউ অ্যাগেন। ওকে ওকে ফাইন। সিফাত বলল, ওকে দেন, স্টে ওয়েল, বাই। বাই। বলেই আরও একবার হালকা করে হাত করল সিফাত তিয়ানকে। ছেলেটাকে বেশ ভালো লেগেছে তার। সিফাতের থেকে বিদায় নিয়ে যেই না গাড়ির দিকে এগোতে যাবে, অমনি সিফাতের ডাকে থেমে গেল তিয়ান। পেছন ফিরে চাইতেই সিফাত বলল, তোমার অ্যাড্রেসটা? মুচকি হেসে ওয়ালেট থেকে একটা পার্সোনাল কার্ড বের করে এগিয়ে দিল সিফাতের দিকে। সিফাতও ততক্ষণে নিজের একটা কার্ড বের করে তিয়ানকে দিল। অ্যান্ড হিয়ার ইজ মাইন। তিয়ান কার্ডটা হাতে নিয়ে দেখল একবার, সিফাতের বিজনেস কার্ড, অফিসের অ্যাড্রেস দেওয়া। তখনই তিয়ানের খেয়াল হলো প্রোফাইল দেখেছিল সিফাত পাইলট। তাহলে এটা? ভাবনাটা কড়া নাড়তে চকিতেই প্রশ্ন করল সে। ইউ আর এ পাইলট রাইট? ইয়া। দেন এটা? এটাও আমার। ফ্যামিলি বিজনেস আছে আমাদের কিছু, নিজের ইচ্ছের কারণে পাইলট হয়েছি, বাট পরিবারের একমাত্র ছেলে হওয়ায় বিজনেসটাও দেখতে হচ্ছে। ও আচ্ছা, বেশ ভালো। আচ্ছা আসি তবে, হ্যাঁ ভালো থাকবেন আপনি। ইয়া, ইউ টু। তারপরেই আবার পলকের দিকে তাকিয়ে তিয়ান বলল, কংগ্রেচুলেশন সেকেন্ড পলক, বাই। তিয়ানের কথায় পলক কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং আগের মতোই নির্বিকার ভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল। পলকের এমন ভাব দেখে তিয়ান আর কথা বাড়ালো না, পেছন ফিরে নিজের গাড়িতে গিয়ে উঠে বসলো। তিয়ানের গাড়িটা ওখান থেকে যেতেই সিফাত পলকের দিকে ঘুরে তাকালো। মুখখানা কেমন শুকিয়ে আছে পলকের, তাই প্রশ্ন করলো, খুব বেশি টায়ার্ড লাগছে কি মৃন্ময়ী?
তিয়ানের যাওয়ার পথেই তাকিয়েছিল পলক। সিফাতের কথায় ধ্যান ভাঙল তার। তড়িঘড়ি করে জবাব দিল, না না, ঠিক আছি আমি। আচ্ছা তাহলে চলুন ভেতরে যাওয়া যাক, ওরা সবাই অপেক্ষা করছে। লাঞ্চ সেরে শপিং শেষ করতে হবে তো। জি চলুন। পলকের সম্মতি পেয়ে তারা দুজনেই একসাথে শপিং মলের ভিতরে প্রবেশ করে রেস্টুরেন্টের দরজা দিয়ে ঢুকতেই ইয়ানা ছুটে এসে সেদিনের মতোই জাপটে ধরল পলককে। তারপর তার মিষ্টি মুখখানি উঁচু করে পলকের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম মামনি, কেমন আছো তুমি? জানো আমি তোমাকে অনেকগুলো মিস করেছি। বলেই পলকের পেটে মাথা ঠেকিয়ে কোমর চাপটে দাঁড়িয়ে রইল সে। এদিকে এই ছোট্ট বাচ্চাটার মুখে সালাম আর এমন মায়া ভরা শুনে পলক অভিভূত। এই তো মাত্র কয়েকদিনের পরিচিত সে মেয়েটির, তারপরেও মেয়েটা তাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলেছে তার মায়ায়। কি মিষ্টি করে বলছে, আমি তোমাকে এতগুলো মিস করছি। এখন আবার মুখ গোমড়া করে আহ্লাদি হচ্ছে। ইয়ানার কাণ্ড দেখে হেসে দিল পলক। তারপর ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে ওকে নিজের থেকে ছাড়িয়ে নিল। ফ্লোরে হাঁটু গেড়ে বসে দু হাতের আঁচলায় ইয়ানার আদুরে ছোট্ট মুখখানি নিয়ে কপালে চুমু খেলো একটা। তারপর বলল, ওয়ালাইকুম আসসালাম। সোনা আম্মু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। গোমরা মুখে বলল ইয়ানা। আচ্ছা, তাহলে আমার সোনা আম্মুর মুখটা এমন গোমরা কেন? করুণ মুখে বলল পলক। তুমি তো আমাকে একটুও মিস করো না, ভালোই বাসো না আমাকে। ওহ, তাহলে আর কি, আমি যে ইনু সোনার প্রিয় চকলেটগুলো আনলাম শুধুমাত্র আমার সোনা আম্মুটা এটা পছন্দ করে বলে, তাহলে এগুলো এখন আমি কাকে দেই? ইনু আম্মুকে তো আমি ভালোই বাসি না, তাহলে এই ভালোবাসাগুলো এখন কাকে দিব আমি? ইয়ানার প্রিয় চকলেটগুলো হাতে নিয়ে বলল পলক। পলকের এহেন কথায় ইয়ানা একবার আর চোখে দেখলো তাকে। তারপর চকলেটগুলো দেখেই খুশিতে ঝাঁপিয়ে পড়ে জাপটে ধরলো পলককে। বলল, থ্যাংক ইউ মামনি, আই লাভ ইউ সো মাচ। বলেই পলকের গালে চুমু খেলো সে। পলকও টুক করে ইয়ানার গালে একটু চুমু খেয়ে নিল। আর এদের এই আদর আহ্লাদ দেখে রেস্টুরেন্টের সবাই বেশ মুগ্ধ। সব থেকে বেশি খুশি রুকু। তার বড্ড চিন্তা ছিল ভাইয়ের বউকে নিয়ে। সিফাতের সাথে ইয়ানার সম্পর্ক কতটা গভীর সেটা তাদের পরিবার আত্মীয়দের সবাই বেশ ভালো করেই জানে। সেখানে সিফাতের বউ যদি ইয়ানাকে সিফাতের মতো ভালোবাসতে না পারে, মেনে না নেয় নিজের মেয়ের মতো, কিন্তু পলককে দেখে ওর সত্যিই বড্ড স্বস্তি লাগে। সিফাত নিজের জন্য সঠিক মানুষকেই বেছে নিয়েছে। মেয়েটার মনটা সত্যি মাটির মতো। এসব ভাবতে ভাবতেই সে এগিয়ে গেল পলকের দিকে। কাছে যেতেই ইয়ানাকে উদ্দেশ্য করে বলল, আম্মা, তোমার মামুনিকে ছাড়ো এখন, সে তো মাত্রই এসেছে স্কুল থেকে, টায়ার্ড এখন। আগে লাঞ্চ করে নি, তারপর তুমি তোমার মামুনির কাছে যেও, কেমন? আচ্ছা আম্মু। ইয়ানা বলল। তারপরই পলককে উদ্দেশ্য করে রুকু বলল, আসসালামু আলাইকুম পলক, কেমন আছো তুমি? রুকুর সালাম দেওয়া দেখে বেশ লজ্জা পেল পলক। সালামটা তারই আগে দেওয়া উচিত ছিল, কিন্তু ইয়ানার সাথে কথা বলতে বলতে সেই সুযোগটাই হলো না তার। তবুও মুচকি হেসে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও, এসো। বলেই হাত ধরে ওকে টেনে নিয়ে গেল তাদের বুক করা টেবিলে। সেখানে রিহান আর মিসেস রেহেনুমাও ছিল। তাদের দেখেও পলক সালাম দিয়ে কুশল বিনিময় করলো। তারপর রেহেনুমা বলল, সিফাত, বাবা তুই আর পলক লাঞ্চ করে নে, আমরা খেয়ে নিয়েছি। তোরা খেয়ে দে আয়, ততক্ষণে আমরা নিজেদের জন্য টুকিটাকি শপিং করে নিই, সেগুলো করে নি। তোদের খোলে কল দিস। আচ্ছা ঠিক আছে। সিফাত বলল।
তারপরেই শিফাত আর পলককে রেখে বাকিরা বেরিয়ে গেল শপিংয়ের জন্য। তারা যেতেই শিফাত বলল, আপনি ঠিক আছেন তো মৃন্ময়ী? জি হ্যাঁ ঠিক আছি আমি। কেন? না মানে বেশ টায়ার্ড লাগছে আপনাকে, মুখটা শুকিয়ে আছে। ও না, আই এম ফাইন। ওকে, বাট আই থিঙ্ক আপনি চোখে মুখে পানি দিলে, আই মিন খানিকটা ফ্রেশ হয়ে নিলে ভালো লাগতো আপনার। বলেই চুপ হয়ে গেল পলক। শিফাতের ঠিক ভালো লাগছে না পলকের হাবভাব, মনে হচ্ছে সে কিছু নিয়ে চিন্তিত। তারপরেও নিজেকে স্বাভাবিক রেখে পলককে ওয়াশরুমের দিকটা দেখিয়ে দিল, আর পলকও আর বেশি কিছু না বলে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে পলক। কান্না করার ফলে চোখ খানিকটা লাল হয়ে আছে। নিজেকে যখনই আয়নায় দেখছে, শপিং মলের বাইরে ঘটা ঘটনাটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। দম বন্ধ লাগছে তার। বারে বারে শুধু এটাই মনে হচ্ছে যে কেন এতগুলো বছর পর তার অতীত তার সামনে এলো। ভুলেই তো গেছিল প্রায়, কিন্তু আবার সেই মুখ, সেই মানুষটার মুখোমুখি হতে হলো তাকে। অথচ সামনেই তার বিয়ের কথাটা মনে হতেই একবার শিফাতের কথা মনে হলো তার। শিফাতকে কি বলে দেবে সবটা? বলা তো উচিত তার, যার সাথে সারা জীবন থাকবে তাকে তো সব বলে কয়ে নেওয়া উচিত। আর যাই হোক, এই বিষয়টাকে তো জানানো উচিত, নয়তো ঠকানো হবে শিফাতকে। আর এটা সে কি করে করবে? মনে মনে এসব ভাবছে পলক। ঠিক তখনই মস্তিষ্কের ভেতর থেকে কে যেন বলল, এত ভাবার কি আছে পলক? তোমার এই অতীত তুমি আর তিয়ান ছাড়া কেউ তো জানে না। আর তিয়ান নিজেই তো তোমায় অস্বীকার করেছিল, একলা ছেড়ে দিয়েছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল তোমার থেকে। যখন তোমার তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কই তখন তো একবারও সে তোমাকে ধরে রাখতে চায়নি। নিজের ভালোর কথা ভেবে একলা করে দিয়েছিল। এরপর তো যোগাযোগও রাখেনি, কোনো মনে রাখেনি তোমাদের অনুভূতিগুলো। আজও তো দেখলে কতটা স্বাভাবিক সে। তুমি আর তার বিশেষ কেউ ছিলেই না কখনো। তাছাড়া 3 বছর আগেই এই অতীত তুমি নিজের মাঝেই দাফন করে নিয়েছিলে। এতদিনে সেটা সময়ের আস্তরণে চাপা পড়ে নিঃশেষ হয়ে গেছে তোমার ভিতর। কোনো অস্তিত্ব নেই এখন আর এটার। তাহলে কেন পুরনো কবর খুদে নিজের ভবিষ্যৎকে নষ্ট করতে চাইছো? কোনো দরকার নেই এর, চুপ করে থাকো। কিন্তু পরক্ষণেই মন বলল, তুমিই তো বলো পলক, সত্যি লুকিয়ে যাওয়া মিথ্যা বলার থেকেও ভয়ঙ্কর। তাহলে আজ স্বার্থপর লোভী হচ্ছ কি কারণে? কেন লুকাবে তোমার এই সত্য ওই মানুষটার কাছ থেকে? এইটা জানা তো তার অধিকার। মন আর মস্তিষ্কের দোলাচলে যখন পলক ক্রমশ অস্থির হয়ে উঠছিল, ঠিক তখনই জোর আওয়াজে তার ব্যাগে থাকা ফোনটা বেজে উঠল। বাস্তবে ফিরে এলো সে। তড়িঘড়ি করে চোখ মুছে ব্যাগ থেকে ফোনটা বের করলো। দেখলো শিফাত কল করেছে। শিফাতের নামটা দেখতেই এক রাশ অপরাধবোধ এসে ঘিরে ধরলো তাকে। তবুও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে নিয়ে রিসিভ করলো কলটা। আর রিসিভ করতেই ওপাশ থেকে উৎকণ্ঠায় ভরা শিফাতের গলা পাওয়া গেল। হ্যালো মৃন্ময়ী, কোথায় আপনি? লাস্ট 15 মিনিট যাবত ওয়েট করছি আমি আপনার। এবার তো টেনশন হচ্ছে রীতিমতো। সরি, আসলে আমি ফ্রেশ হচ্ছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। আসছি এখনই আমি। ওকে ফাইন, কাম ফাস্ট। বলেই ফোন রেখে দিল পলক। তারপর চোখে মুখে বেশি করে পানির ছিটা দিল সে। এরপর আয়নায় দেখল নিজেকে। কিছুটা স্বাভাবিক লাগছে এখন। মুখটা মুছে ফিরে গেল টেবিলে। পলককে দেখেই বেশ বিচলিত হয়ে গেল শিফাত। চোখ মুখ কেমন লাল হয়ে আছে। কেঁদেছে কি মেয়েটা? কিন্তু কেন? এই প্রশ্নটা মাথায় আসতেই চকিতেই সে পলককেও জিজ্ঞেস করলো, আপনার কি শরীর খারাপ লাগছে মৃন্ময়ী? কই না তো। বলেই ম্লান হাসলো সে। তবে কেঁদেছেন কেন? শিফাতের এমন সরাসরি প্রশ্নে ঘাবড়ে গেল পলক। শিফাত কি করে জানলো সে যে কেঁদেছে? এখন কি বলবে সে?
কিন্তু কিছু তো বলতে হবে, নইলে আরও সন্দেহ হবে তার। তাই খানিকটা ইতস্তত করে বলল, না, আসলে এমন কিছু না। ওই একটু মাথা ব্যথা করছিল, আর মাথা ব্যথা করলে আমার চোখ লালচে হয়ে আসে একটু, এটা কোনো ব্যাপার না। বলেই ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য মৃদু হাসল পলক। কিন্তু এতে সিফাতের মনের খটকা দূর হলো না। তিয়ানের সাথে দেখা হওয়ার পর থেকেই পলকের চোখ মুখে এহেন মৃদু ভাব সে খেয়াল করেছে। প্রথমে এটাকে ক্লান্তি ভাব মনে করলেও এখন অন্য কিছু মনে হচ্ছে তার। তবে এই মুহূর্তে পলককে আর বেশি ঘাঁটতে চাইল না সে, তাই স্বাভাবিকভাবেই বলল, আচ্ছা, আর সরি, আমারই আসলে উচিত হয়নি স্কুলের পরে হুট করে এভাবে আপনাকে এখানে নিয়ে আসাটা। আপা জোর করলো, আর হাতে সময়ও কম, তাই জন্য। আরে না না, কি বলছেন আপনি এসব? এমন কিছুই না, একদম ঠিক আছি আমি। আপনি অরিড হবেন না প্লিজ। ওকে ফাইন, এখন তাহলে লাঞ্চ করে নিন, তারপর আপনাকে বাসায় ড্রপ করে দিয়ে আসবো। বাসায় গিয়ে রেস্ট নিলেই দেখবেন ঠিক লাগবে। না, সেটার দরকার নেই। যে কাজের জন্য এসেছি সেটা করে শেষ করেই বাড়ি ফিরবো, সমস্যা নেই। আজ পলককে বেশ অন্যরকম লাগছে সিফাতের কাছে। কেমন যেন অস্থির লাগছে তার মেয়েটাকে। কিছু নিয়ে কি টেনসড মেয়েটা, নাকি সে যা বলছে তাই সত্যি বলে মেনে নেবে সে? মনে মনে এসব ভাবলেও মুখে কিছু বলল না সে, বরং লাঞ্চের পরে গরম কফি অর্ডার করলো পলকের জন্য। এতে যদি মেয়েটা একটু রিলিফ ফিল করে। তবে পলকের এমন অবস্থা দেখে ভেতরে ভেতরে সত্যিই বেশ উদ্বিগ্ন হলো সে, কিন্তু বাইরে সেটা প্রকাশ করলো না সিফাত। চুপচাপ লাঞ্চ শেষ করে তারা বেরিয়ে গেল শপিংয়ের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম দুলা ভাই। বেশ উচ্ছ্বসিত স্বরে খানিক টেনে টেনে বলল নিশাত। তবে ওপাশ থেকে শোনা গেল সিফাতের শান্ত, ধীর আর খানিক বিচলিত কণ্ঠস্বর। ওয়ালাইকুম আসসালাম নিশাত, কেমন আছো তুমি? সিফাতের এহেন ধীর আর কথার পরিবর্তনে মুহূর্তেই মিয়ে গেল নিশাতেই উচ্ছ্বাসিত ভাবখানা। আর সেখানে এসে চকিতেই জুড়ে বসলো কিছুটা বিচলিত ভাব। আর সেটা হওয়াটাও খুব স্বাভাবিক ছিল, কারণ পরিচয়ের সেই শুরু থেকেই সিফাত কখনো নিশাতের ডাক নামে নয়, বরং ছোট আপু বলেই সম্বোধন করে। কিন্তু আজ হঠাৎই সেই মানুষটার মুখে নিজের ডাক নামটা শুনে কেমন অদ্ভুত ঠেকলো ব্যাপারটা তার কাছে। নিশাত বরাবরই স্পষ্টভাষী আর বুদ্ধিমতীও, তাই মনে আসা চিন্তার ঢাকায় লাগাম দিতেই চকিতেই সে প্রশ্ন করল সিফাতকে, আমি তো ভালো আছি ভাইয়া, কিন্তু আপনার কি হয়েছে? নিশাতের এহেন প্রশ্নে সচকিত হয়ে গেল সিফাত। সে জানে মেয়েটা বোঝদার আর বুদ্ধিমতী, চট করেই বুঝে ফেলে সব কিছু। কিন্তু এবার তার এই প্রশ্নের কারণ সিফাত ঠিক বুঝে উঠতে পারল না, তাই জানতে চাইল, আমার কি হবে আবার? আই অ্যাম টোটালি ফিট অ্যান্ড ফাইন। Yeah, you can be, but this time you are a little bit unmindful too. নিশাত বলল আনমাইন্ডফুল। শব্দটা শুনে সেটাকে নিজের মনেই একবার আওড়ালো সিফাত। তারপরেই নিজ থেকে ভাবার চেষ্টা করলো সে কি ভুল কিছু বলে ফেলেছে, যার জন্য নিশাত এভাবে বলছে তাকে। কিন্তু বললেও সেটা কি, সহসা কিছু ভেবে পেল না সিফাত। তাই জবাবে কি বলবে সেটাও বুঝতে পারল না সে, চুপ করে রইল। আর ওদিকে সিফাতকে চুপ থাকতে দেখে নিশাত ঠিক বুঝে নিল যে কোনো একটা সমস্যা হয়েছে। চকিতেই আবার মাথায় এলো পলক কি আবার কোনো কাণ্ড ঘটিয়েছে যার জন্য সিফাত চিন্তিত, আর এই জন্যই এমন বেখেয়ালি হয়ে কথা বলছে। আর বাড়ি ফিরেছে পর থেকে তো পলকও কেমন চুপচাপ হয়ে আছে। সেই যে সন্ধ্যায় নিজের ঘরে গিয়ে ঢুকেছে, রাতে খেতে অবধি আসেনি। নিশাত গেছিল ডাকতে, কিন্তু সে বলেছে খাবে না, মাথা ব্যথা করছে, ঘুমাবে সে। নিশাত ভেবেছে সারাদিন বাইরে থাকায় সত্যিই বেশ ক্লান্ত সে, তাই আর বিরক্ত করেনি। কিন্তু এখন সিফাতের এমন অবস্থা দেখে বেশ ভালো রকম খটকা লাগছে তার। কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে, নয়তো তারা দুজনেই এমন
এসব 7-5 ভেবেই সে ঠিক করলো সিফাতকেই জিজ্ঞেস করবে সবটা। তাই বেশ আদুরে আর ভরসাদায়ক গলায় প্রশ্ন করলো সে সিফাতকে। কি হয়েছে ভাইয়া, বলা যাবে কি আপনার এই ছোট আপুটাকে? আপু কিন্তু এতটাও ছোট নয় যে বুঝবে না। নিশাতের এমন ধাঁচের কথায় বিচলিত অবস্থাতেও প্রশান্তির হাসি হেসে দিল সিফাত। এই মেয়েটা সত্যিই অনেক বুদ্ধিমতী আর কিউট, অনেকটা তার রুকু আপার মতো। কিভাবে যেন বুঝে যায় সবটা, তখন চাইলেও লুকোচুরির কোনো সুযোগই থাকে না। আর সে এও জানে এই মুহূর্তে নিশাত ছাড়া তাকে সাহায্য করার মতো কেউ নেই। তাই কোনো রকম ভনিতা ছাড়াই বলল, তেমন কিছু হয়নি ছোট আপু, জাস্ট সারাদিনের ঘোরাঘুরিতে টায়ার্ড একটু। তাই? হ্যাঁ। বেশ। আচ্ছা শোনো, তোমার বুবু কই? ওর ফোনটা বন্ধ সম্ভবত। ফোন বন্ধ? মনে মনে কথাটা ভেবেই বেশ অবাক হলো নিশাত, কারণ পলক কখনো তার ফোন বন্ধ রাখে না। আর সে খুব একটা ফোন ইউজ করে না যে চার্জ শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে সে কি ইচ্ছা করে ফোন বন্ধ করে রেখেছে? কিন্তু কেন? এসব ভাবতেই এবার সত্যি সত্যি বেশ চিন্তায় পড়ে গেল নিশাত। কিন্তু সেই চিন্তাটা সিফাতের কাছে প্রকাশ করলো না। তাই ব্যাপারটা খানিক এড়িয়ে যেতেই স্বাভাবিকভাবেই বলল, ফোনে বোধহয় চার্জ শেষ হয়ে গেছে, নয়তো বুবু কখনো ফোন বন্ধ করে রাখে না। আর আপনি এই সামান্য বিষয় নিয়ে এতটা ওয়ারিড হচ্ছেন ভাইয়া? বিয়ের আগেই এত চিন্তা নিজের হবু বউয়ের জন্য? শেষ কথাটা খানিক রসিকতা করেই বলল নিশাত। নিশাতের এহেন কথায় ফোনের ওপারে সিফাত মুচকি হাসল শুধু, কিন্তু কিছু বলল না। নিশাত ছোট হলেও বেশ গুছিয়ে সব হ্যান্ডেল করতে পারে, এটা সিফাত জানে। তাই এই ব্যাপারটাও যে সে বেশ সচেতনভাবে এড়িয়ে যেতেই ফোনে চার্জ নেই বলল, সেটা সিফাতও ঠিক বুঝতে পারল। তার চিন্তাটা কম হলো না কিছুতেই। তাই সরাসরি নিশাতকে বলল, মৃন্ময়ী কি ঘুমিয়ে গেছে? নয়তো একটু কষ্ট করে ফোনটা ওকে দিয়ে এসো প্লিজ, একটু দরকারি কথা ছিল আমার। সিফাতের এমন সহজ সাবলীলভাবে কথা বলায় এবার পুরো দমে মিইয়ে গেল নিশাত। ব্যাপারটা তবে সত্যি সিরিয়াস কিছু, নয়তো সিফাত এতটা জরুরি খোঁজ লাগাতো না পলকের। তাই তড়িঘড়ি করেই বলল, আহা, আপনি একটু ওয়েট করুন, আমি যাচ্ছি ওর ঘরে। বলেই পা বাড়ালো পলকের ঘরের উদ্দেশ্যে। পলকের ঘরটা বাসার একেবারে শেষ মাথায়। নিশাতের ঘর থেকে বেরিয়ে একটা লম্বা করিডোর পেরিয়ে মুখোমুখি ঘরটায় পলক থাকে। খুব দ্রুত পায়ে গেলেও সেকেন্ড 20 সময় লাগে, কিন্তু নিশাত এক প্রকার দৌড়েই গেল পলকের ঘরটায়। খুব আস্তে করে নব ঘুরিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে গেল। ঘরে সবুজ রঙের একটা ড্রিম লাইট জ্বলছে। তার মৃদু আলোতেই নিশাত দেখতে পেল কপালে হাত রেখে চোখ বুজে লম্বা হয়ে শুয়ে আছে পলক। ঘরের বাকি সব দরজা জানলাও বন্ধ করে রেখেছে মেয়েটা। কিছুটা বড় হবার পর থেকেই বাকি 2 বোনের সাথে একই ঘরটাতেই থেকেছে সে এত বছর। বোধবুদ্ধি হওয়ার পর থেকে তাদের বড় বোন অন্তরার সাথে নিশাতের কখনোই এতটা সখ্যতা গড়ে ওঠেনি যতটা পলকের সাথে হয়েছে। বলতে গেলে অন্তরা বরাবরই একটু একরোখা স্বার্থপর স্বভাবের ছিল। নিজের আগে কখনোই সে পলক আর নিশাতকে গুরুত্ব দেয়নি। তাই একই ঘরে যখন 3 বোন থাকার কথা উঠেছিল, সে নিজের জন্য আলাদা একটা খাট বানিয়ে নিয়েছিল বাবার কাছে আবদার করে। একমাত্র ছেলের পরে প্রথম আর বড় মেয়ে হওয়ার সুবাদে তাদের বাবা সব সময় একটু বেশি স্নেহ করত অন্তরাকে। এই নিয়ে নিশাতের একটু আধটু অভিযোগ থাকলেও পলক কখনোই কিচ্ছু বলতো না। আর পলকের এমন নিঃস্বার্থ স্বভাবের প্রভাবে পড়ে একটা সময় নিশাতও ছেড়ে দিয়েছিল সেসব অভিযোগ করা। কারণ বাবার আর বড় বোনের থেকে খুব বেশি স্নেহ ভালোবাসা না পেলেও
তার আর এক বোন, একমাত্র ভাই আর মা সেটা পুষিয়ে দিয়েছে। কিন্তু অন্তরা চলে যাওয়ার পরে যখন পলকের বিয়ে ভাঙার জের ধরে ভাইটাও আলাদা হয়ে গেল, তখন ভাইয়ের খালি ঘরটায় জায়গা হলো নিশাতের। তাই এই 3 বছর আগেও বেশ কয়েকটা বছর তার এই বোনের খুব কাছাকাছি থেকেছে সে। খুব ভালো করেই জানে বোনের স্বভাব আর প্রতিটা অভ্যাস। ঠিক সেই কারণেই পলককে এভাবে শুয়ে থাকতে দেখেই সে বুঝে গেল পলক কোনো কিছু নিয়ে চিন্তিত। কারণ কেবল কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তায় পড়লে, মন খারাপ কিংবা অস্থিরতায় পলক এভাবেই কপালে হাত রেখে চোখ বুজে শুয়ে থাকে। পলকের শোয়ার ভঙ্গিমায় নিশাত এটাও বুঝে গেছে যে পলক একটুও ঘুমিয়ে নেই। তাই কোনো আড়ম্বনা ছাড়াই খট করে সুইচ টিপে রুমের আলো জ্বালিয়ে দিল। আচমকা ঘরে এত তীব্র আলোর রেশ সচকিত করলো পলককেও। চোখের উপর থেকে হাতটা সরিয়ে চোখ পিটপিট করে তাকালো। বেশ দীর্ঘ সময় চোখ বুজে থাকার কারণে হঠাৎ করেই আলোটা সহ্য হলো না পলকের। তাই কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে চোখ খুলে উঠে বসলো সে। বিছানার কাছে আবিষ্কার করলো নিশাতকে। কোমরে 2 হাত দিয়ে মুখে কিছুটা রাগ রাগ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। আর নিশাত আবিষ্কার করলো বিধ্বস্ত মুখে তার বোনকে। কেঁদে কেটে চোখ লাল করে ফেলেছে একেবারে। কিন্তু কেন, কি এমন হয়েছে আবার? এবারে সত্যি অনেক বেশি চিন্তায় পড়ে গেল নিশাত। কিন্তু এই মুহূর্ত কিছু জিজ্ঞেস না করাই ঠিক হবে বলে মনে করলো সে। ফলে ওভাবেই চুপ করে দাঁড়িয়ে রইল বিছানার কাছে। আর হঠাৎ করে বোনকে এভাবে নিজের ঘরে দেখতে পেয়ে মুহূর্তেই কিছু ঠাউর করতে পারল না পলক। রুমের বন্ধ জানলায় পর্দা টানা থাকায় এখন রাত নাকি সকাল সেটাও বুঝতে পারল না। তাই সময় দেখার জন্য বিছানা হাতড়ে ফোনটা হাতে নিল সে। বোনকে ফোন হাতে নিতে দেখেই গম্ভীর গলায় নিশাত বলল, ফোন বন্ধ হয়ে আছে তোর? ফোন বন্ধ শুনে অবাক হলো পলকও। মনে মনে ভাবল, কই, সে তো ফোন বন্ধ করেনি। শপিং মল থেকে বেরোনোর সময় যখন শেষবার নিশাতের সাথে কথা হয়েছিল তখনও তো 67% চার্জ ছিল ফোনে, দেখেছিল সে। তাহলে ফোন বন্ধ হলো কিভাবে? আর ওর ফোন বন্ধ সেটা নিশাতই বা জানলো কি করে? ব্যাপারটা মাথায় কড়া নাড়তেই চট করে ফোনের পাওয়ার বাটনে প্রেস করলো পলক। আর সাথে সাথেই ফোনের লক স্ক্রিনের আলোটা জ্বলে উঠে জানান দিল যে ফোনটা বন্ধ নয়। ফোনের আলো জ্বলে উঠতে দেখে 2 বোনই বেশ চমকে গেল। এবার নিশাত চেঁচিয়ে উঠল, বলল, এই, তোর ফোন তো বন্ধ না, তাহলে ভাইয়া তোকে কল করে কেন পাইতাছে না? তুই আবার ভাইয়া নম্বর ব্লক দিচ্ছিস না? নিশাতের এমন অহেতুক আর আচমকা আক্রমণাত্মক কথায় থতমত খেয়ে গেল পলক। হতবম্ব চোখে বোনের দিকে তাকিয়ে বলল, আমি কেন ব্লক করব তারে? আর ফোনই বা বন্ধ হবে? এটুকু বলতেই ফোনের স্ক্রিনে চোখ পড়ল পলকের। দেখলো ফোনটা এরোপ্লেন মোডে সেটা হয়ে আছে। কখন এমন হয়েছে সেটা পলক নিজেও জানে না। এদিকে বোনকে এভাবে ফোনের দিকে তাকিয়ে থেমে যেতে দেখে নিশাতও উঁকি দিল ফোনের স্ক্রিনে। দেখতে পেল ওটা এরোপ্লেন মোডে আছে। সেটা দেখে হতাশাজনক একটা শ্বাস ফেলে নিজের ফোনটা বাড়িয়ে দিল বোনের দিকে। কাট কাট গলায় বলল, নে ধর, ভাইয়া লাইনে আছে, কথা বল। নিশাতের কথা সহসা কিছু বুঝে উঠতে পারল না পলক, কিন্তু হাত বাড়িয়ে ফোনটা ঠিকই নিল। পলক ফোনটা হাতে নিতেই নিশাত বলল, কথা শেষ হলে ফোনটা দিয়ে আসিস, অ্যালার্ম দেওয়া আছে, লাগবে আমার। বলেই উল্টো দিকে ঘুরে দরজা লাগিয়ে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। হঠাৎ ঘটা এ ঘটনার আগা মাথা কিছুই বুঝল না পলক। ফোনের দিকে তাকিয়ে দেখল রাত 11:15 বাজে। এত রাত নিশাতের ফোনে সিফাতের কল দেখে অবাক হলো সে। তারপর একটা ছোট্ট ক্লান্তির শ্বাস ছেড়ে কানে নিয়ে ঠেকালো ফোনটা। শান্ত কিন্তু কিছুটা ভারী স্বরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। নিশাত ফোন হোল্ড করতে বলার পর মিনিট 2 পেরিয়ে গেছে।
এর মাঝে বেশ কয়েকবার ফোন চেক করে ফেলেছে সিফাত, লাইনেই আছে, কিন্তু ফোনের ওপারে না নিশাত আর না পলকের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল, যা ক্রমশ সিফাতের উদ্বিগ্নতা আর অস্থিরতার কারণ হয়ে উঠছিল। তবে শেষমেশ পলকের এমন শান্ত ধীর কণ্ঠ পেয়ে ভেতরের অস্থিরতাটা খানিকটা কম হলো তার, কিন্তু তার উদ্বিগ্নতা কমল না একটুও। তারপরও নিজেকে ধাতস্থ করে যথাসম্ভব স্বাভাবিক গলায় সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। বলেই চুপ হয়ে গেল। শুধু তার উদ্গ্রীবতা মিশ্রিত নিঃশ্বাসের শব্দ শুনতে পেল পলক, কিন্তু বুঝল না সেটার অর্থ। কিছু সময় দুজনেরই নীরবতায় কাটল। পলক ঠিক কী বলবে সেটা বুঝে উঠতে পারছিল না, আর সিফাত নিজের উদ্গ্রীবতা পলকের কাছে প্রকাশ করতে চাইছিল না বলেই তার মনে চলা প্রশ্নটাও সরাসরি জিজ্ঞেস করতে পারছিল না পলককে। আজ শপিংয়ের পুরোটা সময় বেশ চুপচাপ ছিল পলক, যদিও এমনিতেই সে বেশ শান্ত স্বভাবের, তারপরেও তার এই শান্ত ভাব আজ বেশ অস্বাভাবিক লাগছিল সিফাতের কাছে। তার চোখ মুখের অমন অবস্থা দেখে মিসেস রেহেনুমা, রুকু তারা সবাই জিজ্ঞেসও করেছিল তার শরীর খারাপ লাগছে কি না, কিন্তু সে বারবার হাসি মুখে না বলে এড়িয়ে গেছে ব্যাপারটা। বাড়িতে ড্রপ করে দিতে আসার পুরোটা সময়ও সে সিটের সাথে হেলান দিয়ে একপাশে মাথা কাত করে চোখ বুজেছিল। সিফাত ভেবেছিল ক্লান্ত সে, মাথা ব্যথাও ছিল, তাই বেশি কিছু বলেনি তখন। বাসার সামনে এসেও চুপচাপ নেমে গেছে গাড়ি থেকে। সিফাতকেও ভালো মন্দ কিছু বলেনি, অনেকটা অন্যমনস্কভাবেই চলে এসেছিল সে। বাড়িতে না ঢোকা পর্যন্ত পলকের চলে যাওয়াটা এক ধ্যানে দেখেছে সিফাত। পলক একবারও ফিরে তাকায়নি। কিছুটা এলোমেলো পায়েই হেঁটে হেঁটে বাড়ির ভিতরে চলে গিয়েছিল, আর তারপরে একটা হতাশার শ্বাস ফেলে সিফাতও ফিরে এসেছিল। কিন্তু বাড়ি ফেরার পরেও তার মনের অস্বস্তি কমেনি একটুও। ভিতরে ভিতরে ঠিকই চিন্তায় ছিল পলককে নিয়ে। রাতে ফ্রি হয়ে একবার খোঁজ নেওয়ার কথা ভাবতেই কল করেছিল পলকের নাম্বারে, কিন্তু 1 ঘন্টা লাগাতার ট্রাই করার পরেও যখন কল কানেক্ট হলো না, তার চিন্তা উদ্বিগ্নতায় পরিণত হলো। তাই না পারতে বাধ্য হয়ে নিশাতকেই কল করতে হয়েছে তার। কিন্তু এত কিছুর পরে পলকের এমন ভারী গলার স্বর শুনে তার মনে হচ্ছে মেয়েটা বোধহয় খুব কেঁদেছে। শরীর কি বেশি খারাপ করলো নাকি? কথাগুলো ভাবতে ভাবতেই সে বলল, ফোন বন্ধ কেন আপনার? অ্যারোপ্লেন মোডে চলে গিয়েছিল, খেয়াল করিনি আমি, তাই। ফোনের ডেটা অন করুন। জি। অবুঝ স্বরে প্রশ্ন করল পলক। এরোপ্লেন মোড অফ করে ডেটা অন করুন ফোনের। কেন? এত প্রশ্ন কেন করছো মৃন্ময়ী? বেশ গম্ভীর স্বরে বলল সিফাত, যেটা শুনে নিমিষেই দমে গেল পলক। তাড়াহুড়ো করে বলল, জি জি করছি। বলেই কল কেটে দিল সিফাত। ফোনের ডেটা অন করার কয়েক সেকেন্ডের মাথায়ই সিফাতের থেকে ভিডিও এলো। হঠাৎ করে ভিডিও কল দেখে ভরকে গেল পলক। কিছুটা সময় নিয়ে রিসিভ করলো কলটা। রিসিভ করার পর স্ক্রিনে পলকের মুখটা ভেসে উঠতেই সিফাতের মনে হলো কেউ যেন খুব জোরে খামচে ধরেছে তার পাঁজরে। চিনচিনে ব্যথায় জর্জরিত হচ্ছে ভেতরটা। কি অসম্ভব রকম এলোমেলো হয়ে আছে পলকের টলটলে মুখটা। বেশ অনেকক্ষণ ধরে চাপা কান্নার ফলে তা শুকিয়ে দাগ হয়ে আছে। মনে হচ্ছে ভেজা মাটির গায়ে খুব জোরে আঁচড় কেটেছে কেউ। চুলগুলোও এলোমেলো হয়ে আছে। পলককে যখন এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত সিফাত, ঠিক তখনই তার চোখ পড়ল পলকের গলায়। ডান পাশে 3টা সূক্ষ্ম ভাঁজের মাঝ বরাবর কালো রঙের ছোট্ট একটা তিলটা। ছোট্ট হলেও বেশ গাঢ় হওয়ায় কাছ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা।
এই তিল সে আগে কখনো দেখেনি, দেখবেই বা কী করে। পলককে সে যতবার মুখোমুখি দেখেছে ততবারই ওড়না দিয়ে মাথা থেকে প্রায় শরীরের অনেকটাই ঢাকা থাকতে দেখেছে। আর তার সিথির দুপাশের লম্বা চুলের কারণে মুখটাও অর্ধেকটা ঢাকা থাকে, তাই এই তিলটা দেখা যায় না। আর পাঞ্চিনির দিন যখন পলকের ঘরে দেখা হয়েছিল তাদের, মাথায় আঁচল না থাকলেও পলকের মুখটা নিচু করে রাখায় সেদিনও খেয়াল করেনি যখন সে পলককে দেখেছিল। কিন্তু আজ সেই তিলটা দেখার পর বেশ কিছুক্ষণ সেখানেই চোখ আটকে গেল তার। মুগ্ধতায় ডুবে গেছে সে। পলকের মেটে গায়ের রঙের সাথে কি সুন্দর মানিয়েছে তিলটা, খুব করে টানছে তাকে, ছুঁয়ে দেওয়ার কিঞ্চিত লোভও হচ্ছে। এসব ভেবেই মুচকি হাসল সে আপন মনেই। সিফাতকে এভাবে তাকিয়ে থাকতে দেখেও কারণটা ঠিক বুঝল না পলক, কিন্তু অস্বস্তি হচ্ছে তার, উসখুস করছে সে। পলকের এহেন অবস্থা দেখে হুঁশ হলো সিফাতের, আর সেই সাথে চৌকিতেই তার এটাও খেয়াল হলো পলকের গায়ে ওড়না নেই, সেজন্যই তিলটা এতটা স্পষ্ট দেখা যাচ্ছে। চট করেই চোখ নামিয়ে নিল সে, কিন্তু আগের মতোই গম্ভীর গলায় বলল, আপনার ওড়না কই মৃন্ময়ী? সিফাতের মুখে আচমকা এমন একটা অপ্রত্যাশিত কথা শুনে হকচকিয়ে গেল পলক। সেকেন্ড কয়েক সময় লাগলো তার ব্যাপারটা বুঝতে, আর সিফাত ঠিক কী বলেছে সেটা মাথায় ক্যাচ করতেই থতমত খেয়ে গেল পলক। নিজের দিকে চাইতেই চক্ষু চড়ক গাছ হলো তার। তড়িঘড়ি করে ফোনটা বালিশের উপর উল্টো করে রেখে আশেপাশে ওড়না খোঁজা শুরু করলো। একটু খোঁজার পরেই খাটের কোণায় ঝোলানো অবস্থায় পেল সেটাকে। চট করে নিয়েই ভালোভাবে মাথা সহ শরীরে জড়িয়ে নিল ওটাকে। ওড়না ঠিকঠাক করতে করতেই ব্যাপারটা কি ঘটলো সেটা মনে হতেই লজ্জায় গুটিয়ে গেল পলক। চোখ খিচে বন্ধ করে জোরে শ্বাস নিল একবার, উদ্দেশ্য নিজেকে ধাতস্থ করা। এরই মাঝে ফোনে সিফাতের গলার আওয়াজ পাওয়া গেল। মৃন্ময়ী? মৃন্ময়ী ডাকটা শুনতেই চট করেই চোখ খুলল পলক। পাশ ফিরে বালিশের উপর রাখা ফোনটা হাতে নিল সে। যথাসম্ভব স্বাভাবিক স্বরেই বলল। পলকের সাড়া পেয়ে চোখ তুলে চাইল ফোনের স্ক্রিনে। এই মৃন্ময়ীটা তার চেনা। কিঞ্চিত হাসল সে মনে মনে, তার চোখের তারায় উঁকি দিল সে হাসি। তবে সেটা পলকের চোখে পড়ল না, পড়বেই বা কী করে? পলক যে চোখ নামিয়ে রেখেছে। একটু আগে ঘটা ঘটনার জন্য লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না সে সিফাতের মুখ পানে। পলককে এভাবে দেখে সিফাতও বুঝতে পারল একটু আগের ঘটনায় লজ্জা বেশ পেয়েছে তার মৃন্ময়ী। আর এটাই স্বাভাবিক। শিক্ষিত আর আধুনিক চিন্তাধারার মেয়ে হলেও নম্রতা ভদ্রতার একটুও কমতি নেই মেয়েটার মাঝে। অথচ নম্র ভদ্র এই শান্ত মেয়েটার মাঝেই বন্দি আছে কত কত রহস্য, অব্যক্ত কথা। হয়তো আছে অনেকটা চাপা যন্ত্রণাও, কিন্তু বাইরে সে এসবের কিছুই প্রকাশ করে না। বাইরে বাইরে নিজেকে শক্তপোক্ত দেখায়, অথচ ভালোবাসা দিয়ে আলতো করে ছুঁয়ে দিতে পারলেই ভেজা মাটির মতোই নরম হয়ে ওঠে সে। এসব ভাবতে ভাবতেই মুচকি হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। তারপরে বলল, দেখে এদিকে তাকান, দেখতে দিন আমার মৃন্ময়ীকে। আমার মৃন্ময়ী। কথাটা শুনে চমকে চোখ তুলে তাকালো সে ফোনের স্ক্রিনে। ঠান্ডা কিছু একটা যেন বয়ে গেল তার শির দ্বারা বেয়ে। হতভম্ব চোখে তাকিয়ে রইল ফোনের স্ক্রিনের দিকে। এদিকে তার মৃন্ময়ীর এহেন অবস্থা দেখে ঠোঁটের হাসিটা চওড়া হলো সিফাতের। তারপর মিষ্টি হেসে খানিক রসিকতা করেই বলল, এ কি হাল করেছেন আপনি আমার মৃন্ময়ীর? পুরো ভুতুরে টাইপ লাগছে তাকে। এখন তো চাইলেই অনায়াসে কোনো হরর ফিল্মের ক্যারেক্টার হিসেবে চালিয়ে দেওয়া যাবে। বলে সজোরে হাসতে লাগলো সে। সিফাতের এমন ঠাট্টায় চকিতের রাগ হলো পলকের। রাগ মিশ্রিত ভারী ভারী গলায় বলল, আপনার মৃন্ময়ীর যা খুশি হোক, তাতে আমার কি? আর তার কোনো কিছুর দায়ভার আমি নিয়ে রাখিনি। তাই তাকে ভুতুরে লাগুক আর সত্যি সত্যি সে মরে ভূত হয়ে যাক,
তাতে আমার কিচ্ছু যায় আসে না। বলেই একটা ভেঙচি কেটে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল পলক। খুব দ্রুত ঘটল ব্যাপারটা। পলকের শেষ কথাটায় বেশ মেজাজ চড়ে গেল সিফাতের, যদিও সে জানে এটা পলক সজ্ঞানে ভেবে চিনতে বলেনি। তারপরেও সে তার মৃন্ময়ীকে নিয়ে এভাবে বলেছে বলে রাগ লাগছে তার। কিন্তু এখন পলকের এই অবস্থায় তাকে আর রাগ দেখাতে চাইছে না সে। তাই নিজের রাগকে যথাসম্ভব দমিয়ে রেখেই গম্ভীর গলায় সে বলল, তবে চাইবো এমন কিছু ঘটার আগে যেন আমার অস্তিত্ব ফুরিয়ে যায় এই পার্থিব জগতে। কারণ এখন মৃন্ময়ী ছাড়া অর্ধজীবিত থাকার মতো মরণ যন্ত্রণা সহ্য করার ক্ষমতাটা শেষ হয়ে গেছে আমার বহু আগেই। ভরাট শূন্যতায় ডোবা ওই শান্ত চোখের তারায়, পদ্মপাতার জলের মতো টলটলে চাউনির ওই মুখখানির মায়ায়। সিফাতের এহেন কথায় পলক স্তব্ধীভূত। দুই একটা হার্টবিটও মিস করে গেল বুঝি সে। বিস্ফারিত নয়নে তাকিয়ে আছে সে, দৃষ্টি অনির্ধারিত কোথাও একটা, কিংবা কোথাও নয়। সিফাতের কথাগুলো তখনও দাপিয়ে বেড়াচ্ছে মস্তিষ্কের শিরায় শিরায়। নিঃশ্বাসের চলন ক্রমশ বাড়ছে তার। এক প্রকার ঘোরের মধ্যে আছে সে। মানুষটার সাথে আর পরিচয় মাসখানেকও হয়নি, তবে মানুষটা তাকে তার অনেকটা আগে থেকেই চিনে জানে। কিন্তু এতে করে কি কাউকে এভাবে নিজের জন্য চাওয়া যায়? তার মস্তিষ্কের সাথে নিজের অস্তিত্ব জুড়ে নেওয়া যায়? কোনো উত্তর ভেবে পায় না পলক। এদিকে পলকের কোনো সাড়া না পেয়ে হতাশ হলো সিফাত। মনে মনে ভাবল, মেয়েটা এমন কেন? এরপরেও কি সে বুঝবে না আমি তাকে কতটা চাই, নিজের করে চাই? একটা হতাশার শ্বাস ছেড়ে গম্ভীর স্বরে ডাকলো পলককে। মৃন্ময়ী। পলকের ঘোর কাটল সিফাতের ঠান্ডা অথচ গম্ভীর স্বরে। চমকে তাকালো সে ফোনের স্ক্রিনে। দেখতে পেল ভীষণ রকম শান্ত চোখে সিফাত তাকিয়ে আছে তার দিকে। সেই দৃষ্টিতে কিছু একটা ছিল, হয়তো তখনও পলকের থেকে কিছু শোনার তাগিদটা সিফাতের চোখের ভাষায় প্রকাশ পাচ্ছিল। পলক সেটা দেখলো, কিন্তু ঠিক কী বলবে বুঝে উঠতে পারছিল না সে। তাই চুপ করে রইল। পলকের এভাবে চুপ করে থাকাটা আর ভাল লাগছিল না সিফাতের। তাই এই মুহূর্তটাকে সযত্নেই এড়িয়ে গেল সে। কথার প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, রাতে খাওয়া হয়েছে আজ? একটা ছোট শ্বাস ফেলল পলক। তারপর স্বাভাবিকভাবেই উত্তর করল সে, না, আপনি খেয়েছেন? পলকের প্রশ্নের কোনো জবাব দিল না সিফাত। চাইলেও পলকের প্রতি হওয়া হতাশাকে পুরোপুরি এড়িয়ে যেতে পারছে না সে। তাই পলকের প্রশ্নকে ঝাঁপিয়ে গিয়ে বলল, যান ফ্রেশ হয়ে আসুন, তারপর খেয়ে আমাকে জানান। সিফাতের এই কথায় বোকার মতো ফ্যাল করে তাকিয়ে আছে পলক। তা দেখে সিফাত আবারও বলল, কি হলো? কি বললাম আমি? নামো বিছানা থেকে, হারিয়াপ। শেষ কথাটা একটু জোরেই বলল সিফাত, ধমকের স্বরে। না চাইতেও কি একটা চাপার রাগ কাজ করছে তার ভেতর। তার এহেন ধমকে কেঁপে উঠল পলক। তারপর বাধ্য মেয়ের মতো তড়িঘড়ি করে নেমে গেল বিছানা থেকে, ছুটল ওয়াশরুমের দিকে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সিফাতের ভেতর থেকে। পলক নেই ফোনের ওপারে। ভালো লাগছে না তার কিছু। এটাকে পুড়িয়ে নিঃশেষ করা প্রয়োজন। তাই আস্তে করে ফোনের লাইনটা কেটে দিয়ে উঠে দাঁড়ালো সে। উদ্দেশ্য ব্যালকনিতে গিয়ে সিগারেট খাওয়া। বেডসাইড টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা হাতে নিতে যাবে, অমনি ল্যাপটপে একটা ইমেলের নোটিফিকেশন টোন বেজে উঠল। প্যাকেটটা রেখে ল্যাপটপের কাছে এগিয়ে গেল সে। এয়ারলাইন্স এজেন্সি থেকে ইমেল এসেছে। হঠাৎ এই সময় ইমেল দেখে ভ্রু কুঁচকে গেল সিফাতের। কিঞ্চিত কৌতূহল নিয়েই ওপেন করলো সেটা। একটা নোটিশ দিয়ে ইমেলটা করা হয়েছে। ইমেলটা পড়ার পর হতাশাটা আরও বেড়ে গেল তার। খানিকটা দোটানায় পড়ে গেল সে।
খানিকটা সময় চুপ করে বসে রইল, ভাবলো কিছু একটা। তারপর আবারও ডায়াল করলো পলকের নাম্বারে। ব্যাপারটা পলককে জানানো দরকার, তার মতামতটাও জরুরি, ভীষণ জরুরি। ওয়াশরুম থেকে মাত্রই ফ্রেশ হয়ে এসেছে পলক, ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। এরপর খেতে যাবে সে। ঠিক সেই সময়েই ফোনটা বেজে উঠল আবারও। মিনিট 10 মাঝেই আবার সিফাতের কল দেখে তটস্থ হলো পলক। সময় নিয়ে রিসিভ করলো ফোনটা। মৃদু স্বরে হ্যালো বলতেই সিফাতের শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, খাওয়া হলো? না, এই তো যাচ্ছিলাম মাত্রই, অমনি আপনি ফোন করলেন। ও, কেমন খাপছাড়া শোনালো সিফাতের কণ্ঠটা। জি। আচ্ছা, যান তাড়াতাড়ি। আর খাওয়া শেষ করে এসে কল করবেন আমাকে, একটা ইম্পর্টেন্ট বিষয় ডিসকাস করার আছে। কোনো জরুরি কথা আলোচনা করবে এটা ভেবে কিছুটা চিন্তায় পড়ে গেল পলক নিজেও। জিজ্ঞেস করলো, কি কথা বলুন আপনি, আমি পরে গিয়ে খেয়ে নিব, সমস্যা নেই কোনো। না, আপনি ধীরে সুস্থে খেয়ে আসুন, এসে নক দিন, আমি অপেক্ষা করব। কিন্তু আপনি। বলতে বলতে মৃন্ময়ী, এত বেশি বকো কেন মাঝে মাঝে? যেটা বললাম করো সেটা, যাও এখনই। বিরক্তি মাখা স্বরে আর বেশ কড়া গলায় বলল সিফাত, যেটা মুহূর্তেই কিঞ্চিত ভয় পাইয়ে দিল পলককে। মনে মনে ভাবল, উনি কি রেগে আছেন কোনো কারণে? নয়তো আজ বারবার এভাবে বিনা মেঘের বজ্রপাতের মতো আমার উপর গর্জে উঠতেছে কেন? দূর, আজ দিনটাই খারাপ আমার। তারপর আগের মতো শান্ত স্বরে বলল, আচ্ছা। যান এবার। বলেই ফোন রেখে দিল সিফাত। পলকও আর কথা না বাড়িয়ে চলে গেল ডাইনিং রুমে। 2 দিন পর সিফাতের বাসার বড় লিভিং রুমটায় একত্রিত হয়ে বসে আছে বাসার সব সদস্যরা। সকলেরই মুখ গম্ভীর, শুধুমাত্র সিফাতের বাবা ইস্তিয়াক আলম আর সারা বাদে। তাদের ভাব এমন যে যেটা ঘটেছে তাতে তাদের খুব একটা কিছু যায় আসে না। তারা সোফায় বসে আরামসে চায়ে চুমুক দিচ্ছে আর নিজেদের মতো নিউজ পেপার আর মোবাইল ঘাঁটছে। তবে বাকিদের মুখে চিন্তার ভাব স্পষ্ট। একরকম গুমোট পরিবেশ বিরাজমান। সিফাতের কোলে ইয়ানা আজ সকাল সকাল ফোন করে রেহানা, সারা, জাহিরুল আর রুকুকে বিকালে বাসায় আসার জন্য জরুরি তলব করে আনা হয়েছে। সিফাতের কি যেন জরুরি কথা আছে। রিহান অফিসিয়াল মিটিংয়ের জন্য দেশের বাইরে গেছে গতকাল। তবে তার মা রেহানা আর তাদের মামা জাহিরুল সাহেব এসেছেন। সবাই চুপচাপ বসে আছে বেশ কিছুক্ষণ যাবৎ। তারপর নীরবতা ভেঙে মিসেস রেহেনুমা বললেন, তোর আবার বছর না গেলেই হয় না? জীবনে সুযোগ তো সবসময় আসে না রে বাবা। তোর আবার বছর না গেলেই হয় না? জীবনে সুযোগ তো সবসময় আসে রে বাবা। এদিকে প্রায় সবাইকে বলা হয়ে গেছে, এখন পোস্টপন করলে কেমন দেখায় না ব্যাপারটা? আমি কথা বলেছি এজেন্সির সাথে, লিস্টটা আগেই করা হয়েছে, যেতেই হবে। অনেকটা বড় সুযোগ এটা আমার জন্য, আমি চাইলেই এটা ছেড়ে দিতে পারি। কিন্তু সেটার থেকে বড় কথা, এর আগে ইরেসপন্সিবল বিহেভিয়ারের জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছিল। সেটা একটা ব্যাড রেকর্ড আমার ক্যারিয়ারের জন্য। আর এখন যদি এই ট্রেনিংটাও ক্যান্সেল করে দেই শুধুমাত্র বিয়েটার জন্য, তাহলে এটা আরেকটা ব্যাড রেকর্ড হয়ে দাঁড়াবে আমার ক্ষেত্রে। বলো, জানো এটা? সিফাতের কথা শেষ হতেই পাশ থেকে জিজ্ঞেস করলো রুকু। হ্যাঁ, ইমেল পাওয়ার পরেই বলেছি ওকে। তো ও কি বললো? ওর কোনো আপত্তি নেই, তবে আমার ফ্যামিলি থেকে ব্যাপারটা ওর ফ্যামিলিতে জানাতে বলেছে। তারপর মিসেস রেহেনুমাকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি একবার ফোন করে নয়তো ও বাড়ি গিয়ে ওদের সাথে আলোচনা করে নিও। তাছাড়া বিয়েটা তো আর ক্যান্সেল হচ্ছে না, জাস্ট মাস দেড়েক পিছাচ্ছে। আর হ্যাঁ, তোমাদের বা তাদের যদি কোনো আপত্তি না থাকে তবে আমি রেজিস্ট্রি করেও যেতে রাজি আছি। পরে না হয় ফাংশন করে অফিসিয়ালি বিয়েটা হলো আবার। আচমকা এভাবে আকদের কথা শুনে চমকে উঠল সবাই। ব্যাপারটা সত্যি ভেবে দেখার মতো। বিয়েটা ঘরোয়াভাবে হয়ে থাকলেও হয়, খারাপ বলেনি সিফাত। মনে মনে ভাবলেন মিসেস রেহেনুমা। তারপর চিন্তিত স্বরে বললেন, হ্যাঁ রে, দেখি কাল যাবো ওদের বাড়ি, কথা বলে দেখি
যদি সত্যি আগত করতে চায় তবে ওদের তো গোছ কাছের একটা ব্যাপার আছে। এদিকে বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেছে। কি একটা অসময়ে যে তোর ট্রেনিংটা পড়লো রে বাবা, ধুর। শেষ কথাগুলো খানিক বিরক্তির সুরেই বললেন তিনি। তারপর তার স্বামী ইস্তিয়াককে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ গো, কাল কখন বাড়ি যাবে গো? একরকম গা ঝাড়া দিয়ে বললেন তিনি কথাগুলো। এই বিয়ে নিয়ে তার শুরু থেকেই বেশ আপত্তি। একে তো পলক একেবারেই মধ্যবিত্ত পরিবারের মেয়ে, দেখতেও শ্যামলা, আর সিফাত ছেলে তার পাইলট। এই যে ট্রেনিংয়ে যাচ্ছে, এরপরে সে সিনিয়র পাইলট হয়ে যাবে, সাথে নিজেদের ফ্যামিলি বিজনেসও আছে তার, দেখতেও মাশাআল্লাহ। আর তার তুলনায় পলক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বাবা একটা সরকারি স্কুলের হেডমাস্টার। এই মেয়ে কি তাদের বংশ, পরিবার, সোশ্যাল স্ট্যাটাস এসবের সাথে যায় নাকি? তবু শুধুমাত্র সিফাতের একরোখা জেদের কারণে বিয়েটা হতে দিচ্ছেন তিনি। কিন্তু কোনো আয়োজন অনুষ্ঠানের ব্যাপারগুলো থেকে তিনি নিজেকে গুটিয়ে রেখেছেন। এমনকি পাঞ্চিনির দিনও উনি ইচ্ছা করেই শহরের বাইরে মিটিংয়ে গিয়েছিলেন, যেন অনুষ্ঠানে উপস্থিত থাকতে না হয়। আর এখন বিয়েটা যে পিছিয়ে যাচ্ছে, এতেও তার কোনো চিন্তা নেই। ঠিক এমন করেই বাবার মতোই নাক উঁচু স্বভাব সারারও। এই বিয়েটা নিয়ে সেও চরম নাখোশ। তার অবশ্য অন্য একটা কারণও আছে। সে চেয়েছিল তার একমাত্র ননদ মাহির সাথে সিফাতের বিয়েটা দিতে। দেখতে সুন্দরী, হাই ক্লাস ফ্যামিলির মেয়ে মাহি, পরিবারের একমাত্র মেয়ে হওয়ায় অপার আদর আহ্লাদ, স্বাধীনতায় কিছুটা বকে যাওয়া মেয়েও বটে। সারার বিয়ের সময় থেকেই মাহি ভীষণ পছন্দ করে সিফাতকে। তার শ্বশুরবাড়ির লোকজনও একরকম এটাই চেয়েছিল। সারা নিজেও প্রস্তাব রেখেছিল এ বাড়িতে সিফাত আর মাহির বিয়ের, কিন্তু সিফাত না করে দিয়েছিল। তার কারণ মাহির মতো হাই সোসাইটির মডার্ন মেয়ে তার পছন্দ নয়। বলতে গেলে ব্যক্তিগতভাবে মাহিকেই তার পছন্দ নয়। আর মাহিকে রিজেক্ট করে পলকের মতো মধ্যবিত্ত ঘরের সাধারণ মেয়েকে বিয়ে করতে চাওয়ায় পলককে সে কিছুতেই মেনে নিতে পারেনি। নিহাত ভাইয়ের মুখের উপর কিছু বলতে পারে না বলে চুপ করে আছে, কিন্তু আদতে এই বিয়ে নিয়ে তার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। পাঞ্চিনির দিনও কেবল আবিদের জোড়াজোড়িতেই যেতে বাধ্য হয়েছিল সে। এদিকে মিস্টার ইস্তিয়াকের এহেন ধাঁচের কথায় তেতিয়ে উঠলেন মিসেস রেহেনুমা। ঝাঁঝালো গলায় বললেন, হ্যাঁ গো, কাল কখন বাড়ি যাবে ওই বাড়ি? সমস্যা কি তোমার? হ্যাঁ, ছেলে কি শুধু একা আমার? তোমার না, তোমার একমাত্র ছেলের বিয়ে, তো সেটার প্রতি কি তোমার কোনো দায় দায়িত্ব নেই? কি একটা গা ছাড়া ভাব শুরু করেছো তুমি। থাক না মা, যে যেটা চাই না সেটা তার উপর জোর করে চাপিয়ে দেওয়ার কিছু নেই। তুমি ছোট মা, মামা আর রুকু আপাকে এদের সাথে করে নিয়ে যেও। আমিও যেতাম, বাট কিছু জরুরি কাজ আছে আমার। ট্রেনিংয়ে যাওয়ার আগে অফিসের কাজগুলো গুছিয়ে যেতে হবে। তুমি প্লিজ আমার তরফ থেকে সরি বলে দিও ওনাদেরকে। আপা, তুই প্লিজ যাস ওদের সাথে। সরি বলার কি আছে ভাইয়া? তুমি যে তাদের মেয়েকে যেচে পড়ে বিয়ে করতে যাচ্ছ, এটা তো তাদের সাতকুলের ভাগ্য। তো বিয়েটা তোমার যখন ইচ্ছে করবে, এতে তাদেরকে কিছু বলার কি আছে? সিফাতের কথায় ফোড়ন কেটে বলল সারা। সারা? ধমকে উঠল রুকু। সে জানে তার বোনটা বরাবরই এমন, কিন্তু তাই বলে নিজের ভাইয়ের হবু বউ, নিজের হবু ভাবিকে নিয়েও এমন করে বলার সাহস হয় কি করে? আমাকে ধমকাচ্ছ কেন আপা? যা সত্যি তাই তো বললাম। না জানি কি বলে কই আমার ভাইটার ব্রেন ওয়াশ করেছে এই মেয়ে। আর আমার ভাইটাও কি সুন্দর অমন চালচুলোহীন মিডল ক্লাস ফ্যামিলির একটা মেয়েকে বিয়ে করতে একদম উঠে পড়ে লেগেছে। বলেই একটা ভেঙচি কাটল সে। সারার এহেন কথায় এবারে চরম মেজাজ খারাপ হলো রুকুর, সাথে ঘরে উপস্থিত বাকি মানুষগুলো। মেয়েকে সাপোর্ট করে ইস্তিয়াক সাহেব একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন পলকের প্রতি।
তবে সিফাত চুপচাপ ইয়ানাকে কোলে নিয়ে বসে রইল। চোয়াল শক্ত হয়ে গেছে তার, মাথার শিরাও ফুলে গেছে, তবুও সে চুপচাপ বসে আছে, কিছু বলছে না সারাকে। কিন্তু রুকু চুপ করে নেই, আর না থেমে আছে বাকিরাও। সবাই একত্রে প্রতিবাদ করে উঠল সারার কথার সাপেক্ষে। রেহেনা বললেন, এসব কি কথা সারা? দুদিন পরে যে মেয়েটা তোর ভাইয়ের বউ হবে তাকে নিয়ে এভাবে বলছিস তুই? এমন নিচু মন মানসিকতা কবে হলো তোর? পাশ থেকে রেহেনুমা আলমও বললেন, এইটুকু চিনিস তুই পলককে? হ্যাঁ, মেয়েটার মন মানসিকতা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই তোর। আর কি যেন বললি, তোর ভাইয়ের ব্রেন ওয়াশ করেছে ও, না? আরে ওরে তো তুই নাই চিনলি। তুই তোর ভাইকে তো তুই চিনিস, ব্রেন ওয়াশ হওয়ার মতো ছেলে সে। অমন হইলে তো কবে ওর ব্রেন ওয়াশ করে তোর ননদের সাথে তুই তোর ভাইয়ের বিয়ে দিতিস। জানি তো, আমি সবই বুঝি। মা, শোনো সারা, তোমার ভাইয়ের যথেষ্ট বয়স হয়েছে, নিজের বা আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও হয়েছে তার। সে যখন পলকমাকে যখন সে পছন্দই করেছে, তখন কিছু একটা ভেবেই করেছে সেই উপযুক্ত হবে তার জন্যেই, এমনকি এই পরিবারের জন্য। আর তুমি নিজের কথাগুলো সংযত করতে শেখো। নিজের কথায় কাউকে হার্ট করার অধিকার নেই তোমার। এই শিক্ষা আশা করি আমার বোন বা পরিবার কেউ তোমাকে দিয়েছে। সারা তার মায়ের কথার পিঠে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে তাকে থামিয়ে দিয়ে উক্ত কথাগুলো বললেন তার মামা জাহিরুল সাহেব। মা, ছোট মা, বাদ দাও এসব। অশিক্ষিত মানুষকে কিছু বলে বোঝানো গেল না। শিক্ষিত মানুষকে তার নিজের ধারণা বাইরে কিছু বোঝানো যায় না। তোমরা বরং কাল একবার যেও ওদের বাড়িতে, কথা বলে দেখো তারা কি করতে চায় এখন। আপা, তুই প্লিজ যাস ওদের সাথে, পলকের সাথে কথা বলিস। যদিও আমি বুঝিয়ে বলেছি আর জানিও যে ও বুঝেছে ব্যাপারটা, তারপরেও তুই প্লিজ একটু। ডোন্ট ওয়ারি ভাই, আমি কথা বলবো পলকের সাথে। বলেই একটা শুকনো হাসি দিল। ভাইয়ের এমন হাসির মানেটাও রুকু ঠিক বুঝল। ভাই তার ভেতরে ভেতরে অনেকটা হার্ট হয়েছে আজ। একে তো বিয়েটা পিছিয়ে গেল, তার উপর সারার কথাগুলো। এত সব ভেবে একটা ছোট্ট শ্বাস বেরিয়ে এলো রুকুর ভেতর থেকে। নিজের কথা শেষ করেই উঠে দাঁড়ালো সিফাত। ইয়ানা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে তার কোলেই, তাই ঘুমন্ত অবস্থাতেই তাকে কোলে নিয়েই সিঁড়ির দিকে পা বাড়ালো। যাওয়ার আগে রুকুকে বলে গেল, আজ রাতটা এখানে থেকে যা আপা, কাল এখান থেকে চলে যাস ওদের বাড়িতে। ইয়ানাকে আমার ঘরে নিয়ে গেলাম, উঠলে পাঠিয়ে দিব তোর কাছে। তারপর সিঁড়ি বেয়ে উঠে গেল নিজের ঘরে যাওয়ার জন্য। এদিকে সিফাতের ওই কথাগুলো যে ইনডাইরেক্টলি সারাকে উদ্দেশ্য করেই বলেছে সে, এটা সেখানে উপস্থিত সকলেই বুঝল। কথাগুলো ছিল সহজ ভাষায় ভীষণ রকম অপমানজনক, সেটাও জানে সকলেই। এমনকি সারাও বুঝলো ভাইয়ের এই কথাগুলো ছিল তার কথার জবাবে তার ঠান্ডা মাথায় করা তীব্র প্রতিবাদ। তবে এর প্রতিক্রিয়া হলো বিপরীত। ফলাফল ভেতর ভেতর অপমানে আরও কিছুটা হিংস্র হয়ে উঠল সারা। আর তার সব রাগ ক্ষোভ গিয়ে জড়ো হলো পলক নামের মেয়েটার প্রতি। 3 দিন হলো সিফাত ট্রেনিংয়ের জন্য ইউএস চলে গেছে। 1 মাস চলবে ট্রেনিং, তারপর ফর্ম্যালিটি শেষ করে দেশে ফিরতে সময় লেগে যাবে আরও কয়েকটা দিন। সে আকদ করে রেখে যাওয়ার প্রস্তাব দিলেও পলকের বাবা সেটা নাকচ করেছেন। তিনি চান সিফাত ট্রেনিংটা শেষ করে ভালোভাবে আগে দেশে ফিরুক, তারপর আগের প্ল্যান অনুযায়ী আনুষ্ঠানিকতা করে তবেই তিনি মেয়ে বিদায় করবেন। তাছাড়া 1 মাস পর বিয়ে হওয়ায় বিয়ের প্রস্তুতি আর খরচ নিয়েও বেশ চিন্তায় ছিলেন তিনি। যদিও সিফাতদের পক্ষ থেকে বিয়ে নিয়ে তেমন কোনো চাহিদা নেই, অনুষ্ঠানটাও তাদেরই ফার্ম হাউসে হচ্ছে, তবুও সামাজিকতা বলে একটা ব্যাপার থেকে যায়। সিফাতদের মতো এত আয়োজন খায় খরচা করতে না পারলেও মেয়েকে একেবারেই শূন্য হাতে তো শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে পারেন না তিনি। কিন্তু এসব চিন্তার পরেও ছেলে পক্ষের কথার উপর কথা বলতে পারেননি।
একে তো সব জেনেও তারা যেচে পড়ে এসে মেয়ে নিতে চাইছে, তারপর যদি তার কথায় কিছু মনে করে বিয়েটা নিয়ে কোনো আপত্তি করে, তাই 1 মাসের অল্প সময়েও তিনি বিয়েটা দিতে রাজি হয়েছিলেন। তবে এখন বিয়েটা পিছিয়ে যাওয়ায় তিনি বরং কিছুটা স্বস্তি পেয়েছেন। হাতে মাস 2 সময় পাওয়া গেল। এবার ধীরে সুস্থে তিনি বিয়ের প্রস্তুতি নিতে পারবেন। তাই বিয়েটা আরও 2 মাস পরে হবে বলে ঠিক করেছেন 2 পরিবারের সদস্যরা। তবুও এই নিয়ে শিফাতের কিছুটা মন খারাপ হয়ে গেছে। তিয়ানের সাথে দেখা হওয়াকে কেন্দ্র করে পলকের প্রতিক্রিয়ার ব্যাপারটা অজান্তেই একটা অজানা আশঙ্কার সৃষ্টি করেছিল শিফাতের মনে। তার ওপর আবার বিয়েটাও পিছিয়ে গেল আরও 2 মাস। সে ভেবেছিল অন্তত আকদ করে রেখে যাবে, পলককে নিজের করে তবেই নিশ্চিন্ত মনে পাড়ি দেবে অন্য দেশে। কিন্তু পলকের বাবা সেটা চায়নি বলে সেও আর কিছু বলেনি এই নিয়ে। ট্রেনিংয়ে যাওয়ার আগে মাত্র 7 দিন সময় পেয়েছিল সে, যার জন্য অফিসের কাজ গুছিয়ে যেতে হয়েছে তাকে। বেশ ব্যস্ত সময় গেছে তার সেই দিনগুলোয়। পলকের সাথেও আর যোগাযোগ হয়নি কোনো, কিন্তু তাই বলে যাওয়ার আগে পলকের থেকে একবার বিদায় নেবে না এমন তো আর হয় না। তাই চলে যাওয়ার আগের রাতে অফিস শেষে বাসায় ফিরে কল করলো পলককে। রাত তখন 12টা 7 বাজে। পলক তখনও স্টাডি টেবিলে বসা। একদিন পর তার ক্লাসের বাচ্চাগুলোর সাপ্তাহিক ক্লাস টেস্ট, প্রশ্নপত্র তৈরি করছিল সে। ঠিক তখনই টেবিল কাঁপিয়ে ভাইব্রেশন মোডে বেজে উঠল ফোনটা। হাতের কাছ থেকে খানিকটা দূরেই রাখা ছিল ফোনটা। প্রশ্ন লিখতে লিখতে এক নজর তাকালো সে ফোনটার দিকে। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে বেশ অবাক হলো সে। দেয়াল ঘড়িতে তাকিয়ে সময় দেখে নিল সে। এত রাতে শিফাতের কল করার কথা নয়। কোনো সমস্যা হলো কি? কথাটা ভাবতে ভাবতেই রিসিভ করলো কলটা। তারপর স্বভাব সুলভ শান্ত স্বরে সালাম দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মৃন্ময়ী, একটা ফোনের ডেটা অন করুন তো, কল দিচ্ছি আমি। বেশ জলদি জলদি বলল সে কথাগুলো, যেন কোনো কিছুর কারণে বড্ড তাড়ায় আছে সে। বলেই কল কেটে দিল পলক। তারপর ফোনের ডেটা অন করলো। অপেক্ষায় রইল শিফাতের কলের। ডেটা অন করার মিনিট 2 পরেই শিফাতের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল এলো পলকের ফোনে। ভিডিও কল করেছে সে। ভিডিও কল দেখতেই আজ বেশ তটস্থ হয়ে গেল পলক। সেদিনের ওড়নার ঘটনায় ঢের শিক্ষা হয়েছে তার। তাই কল রিসিভ করার আগে ওড়নাটা ঠিকঠাক করে জড়িয়ে নিল গায়ে। তারপর ধীরে সুস্থে রিসিভ করলো কলটা। কিন্তু কল রিসিভ করার পর ফোনের ওপাশে আর কাউকে পাওয়া গেল না। ভ্রু কুঁচকে গেল পলকের। ফোনটা বিছানার দিকে তাক করে রাখা মুখোমুখিভাবে। বিছানার উপর এক কোণে একটা বড় লাগেজ রাখা। মনে হচ্ছে লাগেজ গোছানো হচ্ছে, কোথাও যাওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু সেখানে শিফাত নেই। এক নজর চোখ বোলালো পলক ঘরটায়। বিছানার দিক থেকে যতটা দেখা যাচ্ছে বেশ ছিমছাম গোছানো ঘর বলে মনে হলো তার কাছে। বিছানার কাছ ঘেঁষে একটা সাইড টেবিল রাখা। টেবিলের উপর লম্বা একটা ল্যাম্পশেড। শিফাতের একটা ছবি ফ্রেম করা, পাইলটের ইউনিফর্ম পরা, চোখে সানগ্লাস আর মাথায় ক্যাপ, পলিশড শুজ। প্লেনের সামনে লাগেজ হাতে দাঁড়িয়ে আছে, মুখে কি সুন্দর প্রাণোচ্ছল হাসি। ছবিটা দেখে মনে হলো বেশ আগের, কিছুটা অন্যরকম লাগছে তাকে। ছবিটার সামনেই একটা ওয়ালেট, ঘড়ি আর গাড়ির চাবি রাখা। ব্যাস, এর চাইতে বেশি আর কিছু দেখা যাচ্ছে না। পলক যখন ঘর পর্যবেক্ষণে ব্যস্ত তখনই এক ঝলকে শিফাত ক্রস করে গেল ক্যামেরাটার সামনে দিয়ে। পলকের ধ্যান ভাঙল এতে। এরপরেই শোনা গেল শিফাতের কথার আওয়াজ। এই মৃন্ময়ী, কেমন আছেন আপনি? কথাটা বলতে বলতেই কোথাও একটা যাচ্ছিল শিফাত। কিন্তু শিফাত ক্যামেরা ক্রস করে যাওয়ার সময় যতটুকু তাকে দেখা গেছে তাতেই এক প্রকার থতমত খেয়ে গেল পলক। মেরুন রঙের একটা টি শার্ট আর ছাই রঙা 3/4 একটা প্যান্ট পরা, পায়ে ঘরে পরার স্লিপার।
প্যান্টের কারণে হাঁটু থেকে সিফাতের ফর্সা লোমশ পায়ের বেশ অনেকটাই দেখা যাচ্ছে, যেটা দেখেই পলকের চক্ষু চড়ক গাছ। দুই একটা হার্টবিটও মিস করলো সে। লজ্জায় দ্রুত চোখ সরিয়ে নিল, মনে মনে বলল, সমস্যা কি এই মানুষটার? যখন দেখো আমাকে লজ্জায় ফেলার উপক্রম করে, সেদিন ওড়না আর আজ। ভাবতেই লজ্জায় খিঁচে চোখ বুজে এলো তার। একটা ছোট্ট শ্বাস ফেলে ধাতস্থ করলো নিজেকে। এরপর সিফাতকে অনুসরণ করে চাইলো বিছানার দিকে। এবারে ক্যামেরার সামনে স্থিরভাবে দেখা মিলল সিফাতের। বেশ লম্বা চওড়া এই মানুষটা। লাগেজের সামনে দাঁড়ানোর ফলে এখন আর পাগুলো দেখা যাচ্ছে না সেভাবে। যাক, এবার আর অস্বস্তি হবে না মানুষটার দিকে তাকাতে ভেবেই মৃদু হাসলো পলক নিজ মনে। তারপর পূর্ণ দৃষ্টি মেলে তাকালো সে সিফাতের দিকে। ভাঁজ করা কয়েকটা টি শার্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে লাগেজের সামনে, হয়তো লাগেজে ভরার জন্যই এনেছে। তা দেখে পলক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সিফাতের দিকে। মূলত সিফাতের হাতের দিকে তাকিয়ে আছে সে। পলকের ওভাবে তাকিয়ে থাকা দেখে তার দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো তার হাতের দিকে। তারপর এক গাল হেসে দিয়ে খানিক উঁচিয়ে পলককে টি শার্টগুলো দেখিয়ে বলল, প্যাকিং চলছে, কাল সকালের ফ্লাইট, অথচ অফিসের কাজের ব্যস্ততায় প্যাকিংটাই করা হয়নি এখনো। বলেই টি শার্টগুলো লাগেজে গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে গেল সে। তারপর ওগুলো গোছাতে গোছাতেই বলল, তো মিস মৃন্ময়ী, কেমন আছেন আপনি? দিনকাল কেমন যাচ্ছে আপনার? আর হ্যাঁ, সরি এত রাতে কল করার জন্য। আসলে হয়েছে কি, এতদিন ভীষণ ব্যস্ত ছিলাম। মাস দেড়েকের জন্য যাচ্ছি তো। অফিসের কাজ গুছিয়ে দিয়ে না গেলে বাবার সমস্যা হতো, আর ওখানে গেলে ট্রেনিংয়ে বিজি হয়ে যাব। কখন সময় হবে না হবে কন্ট্যাক্ট করার কে জানে। আর যাওয়ার আগে আপনার সাথে একবার দেখা করে যাব না, সেটা কি করে হয় বলুন? আপনি তো ভুলেও একবার কল করবেন না জানি, আপনার তো মনেই পড়ে না আমাকে। কিন্তু আমি তো মিস করি আপনাকে, তাই অজ্ঞতা বাধ্য হয়ে আমাকেই এত রাতে ভিডিও কল করতে হলো। বলেই খানিক ফিচলে হাসলো সিফাত। তার টি শার্টগুলো গোছানো শেষ। তারপর আবার এসে ক্যামেরা ক্রস করে চলে গেল কোথাও। একটু পরেই ফিরে এলো হাতে আরও কয়েক সেট শার্ট প্যান্ট নিয়ে। পলক ধারণা করে নিল উপাসটায় বোধহয় আলমারি। এতক্ষণ যাবৎ পলক চুপচাপ দেখে যাচ্ছে সিফাতের কাণ্ড কারখানা। সিফাত যে অতক্ষণ ধরে এত বকবক করছে সেটার বিপরীতে কোনো কিছুই বলেনি সে। হঠাৎ সে খেয়াল করলো সিফাত বেশ চিন্তিত মুখে লাগেজ থেকে কিছু কাপড় একবার বের করছে আবার ঢোকাচ্ছে। ৩-৪ বার এমন করার পর পলক জিজ্ঞেস করলো, অ্যাডজাস্ট হচ্ছে না ওইগুলো। কাপড়গুলো রেখে ফোনের দিকে চাইল সিফাত। অসহায় মুখ করে ডায়ে বায়ে মাথা নাড়িয়ে না বোঝালো। খানিক বিচলিত ভঙ্গিতে পলক পড়ল। দেখি, দেখান তো আমাকে। আচমকা পলকের এমন একটা কথা শুনে অবাক হলো সিফাত। মনে মনে কি যেন ভেবে মৃদু হাসল সে। তারপর এগিয়ে এসে ফোনটা লাগেজের কাছে নিয়ে গেল। লাগেজের ভেতরটা দেখালো পলককে। পলকও চোখ বুলিয়ে নিল লাগেজটা একবার, তারপর বলল, প্যান্টগুলো লম্বা করে নিচের দিকে দিয়ে প্যাক করুন, আর ওগুলোর উপর এক সাইডে আপনার শার্ট আর অন্য সাইডে টি শার্টগুলো রাখুন। ইউনিফর্মগুলো শার্টের সাথে রাখুন। বাকি যতটা জায়গা থাকবে সাইডে, ওখানে আপনার টুকিটাকি জিনিসগুলো আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আপনার টাওয়ালটা কাপড়ের উপর বিছিয়ে নিলেই সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে যাবে সবটা। বলেই নিজের কাজে নিজেই খুশি হয়ে উচ্ছ্বসিত ভঙ্গিতে হাসল সে। সিফাত মুগ্ধ হয়ে দেখছে সে হাসি। এই প্রথম সে পলককে এভাবে হাসতে দেখেছে। প্রেয়সীর মুখে এই হাসি রোদ্দুরে বৃষ্টির মতোই শুদ্ধ আর স্নিগ্ধ লাগলো তার। সিফাতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে থমকে গেল পলক। দ্রুত চোখ নামিয়ে নিল সে। তা দেখে সিফাতও তটস্থ হলো। হালকা কেশে গলা ঝেড়ে বলল, হ্যাঁ, 2 মিনিট ওয়েট করুন, আমি প্যাকিংটা শেষ করে নেই। আর বিছানায় রাখা বাকি কাপড়গুলো
আলমারিতে তুলেই আসছি, তারপর আরামসে কথা বলবো আপনার সাথে। বলেই তার সেই ভুবন ভোলানো হাসিখানা হাসলো পলকের উদ্দেশ্যে। পলক মুগ্ধ হয়ে দেখল সে হাসি, তারপর ধীর কণ্ঠে বলল, জি। পলকের সম্মতি পেয়ে সিফাত গিয়ে ফোনটা আবার আগের জায়গায় রাখলো, যেখান থেকে সিফাতকে পুরোপুরি দেখা যাচ্ছে। পলক দেখছে সিফাতকে, মনোযোগ দিয়ে দেখছে। মানুষটা বড্ড গোছালো, নিজের কাজ নিজে করতেই পছন্দ করে, কি সুন্দর সব কিছু ম্যানেজ করে চলে। আর এই মানুষটাই কিনা তার মতো সাধারণ একটা মেয়েকে পছন্দ করলো নিজের জন্য। কথাটা ভেবে আপন মনেই হাসলো পলক। তবে এই হাসি সিফাতকে নিজের জন্য পাওয়ার খুশিতে নাকি তাকে চাওয়ার জন্য সিফাতের প্রতি দুঃখ প্রকাশ করে ছিল কে জানে। সিফাতের প্যাকিং শেষ, লাগেজ লক করে সাইড টেবিলের পাশে দাঁড় করিয়ে রাখলো সে। অতঃপর এসে বসলো সোফায়, ফোনের মুখোমুখি। তারপর বলল, এই জন্যই বোধহয় লোকে বলে একটা বয়সের পর প্রত্যেক ছেলেরই একটা বউ থাকা লাগে। সময় অসময়ে ইনস্ট্যান্টলি এসব টুকটাক হেল্প সাজেশনের জন্য হলেও লাগে। আজ আমিও প্রমাণ পেলাম সেটার। বলেই সজোরে হাসল সে। পলক লজ্জা পেয়ে গেল সিফাতের কথায়, মাথা নিচু করে মিঠি মিঠি হাসতে লাগলো সে আপন মনে। সে হাসির কিছুটা ফুটে উঠল তার ঠোঁটের কোণেও। তারপর সিফাতের কথায় মুখ তুলে চাইল ফোনের স্ক্রিনের দিকে। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি আপনাকে পার্মানেন্টলি নিয়ে আসবো এই ঘরের মালকিন করে। আমার সমস্ত দায়িত্ব আপনার হাতে তুলে দিয়ে রিল্যাক্স করবো এবার কিছুটা। আপনাকে চিরতরে কাছে পাওয়ার লোভেই মাত্র 1 মাস পরেই বিয়েটা করতে চেয়েছিলাম আমি, কিন্তু হাই কি কপাল আমার, তা আর হতে দিল কই। বেশ দুঃখ আর আফসোস করে কথাগুলো বলল সিফাত। জন্ম, মৃত্যু, বিয়ে এসব তো সম্পূর্ণ রিজিকের ব্যাপার। এসব নিয়ে মন খারাপ বা আফসোস করতে নেই। শান্ত কণ্ঠে বলল পলক। মৃন্ময়ী। ঘোর লাগানো কণ্ঠে ডাকল সিফাত। এহেন ডাকে শিউরে উঠল পলক। একটা তীক্ষ্ণ ঠান্ডা স্রোত বয়ে গেল তার মেরুদণ্ড বেয়ে। সহসা কিছু বলতে পারল না সে, কিন্তু সিফাত বলল, আর সিফাতের বলা কথাটা মুহূর্তেই স্তব্ধ করে দিল পলককে। এত দুর্লভ কেন হচ্ছেন আপনি? এত কেন অপেক্ষা করতে হচ্ছে আমার আপনাকে নিজের করে পাওয়ার জন্য? তবে কি শুধু আমি একাই চাইছি আপনাকে নিজের জন্য? আপনি কি চাইছেন না আমার হতে? বেশ কিছুটা সময় স্তব্ধ নয়নে তাকিয়ে রইল পলক সিফাতের মুখ পানে। সিফাতও তাকিয়ে আছে পলকের দিকে, তার মুখে হতাশা আর চাপা কষ্টের ছাপ। করুণ ওই মুখখানা দেখলে যে কারোর বুকের ভেতরটায় হু হু করে উঠবে। চোখে অদ্ভুত এক ঘোর, বড্ড শান্ত অথচ ঘোর লাগা সে চোখের দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে থাকাও দায়। পলকও পারল এই যন্ত্রণা মাখা করুণ মুখ আর শান্ত চোখের দিকে তাকিয়ে থাকতে। চকিতেই চোখ নামিয়ে নিল সে। তারপর শান্ত ধীর স্বরে বলল, চাই, তবে আগে আপনি ভালোভাবে আপনার ট্রেনিং শেষ করে আসুন। এরপরে আপনি যা চান তাই হবে। অপেক্ষায় থাকবো আমি। বলেই লাজুক হাসল পলক। পলকের বলা কথাগুলো এক পশলা বৃষ্টির মতো মুহূর্তেই সিফাতের সব হতাশা আফসোস ধুয়ে মুছে দিল। বড় বড় বৃষ্টির ফোঁটার মতো এসে ঝরঝর করে ভিজিয়ে শান্ত করে দিল তার অশান্ত মনের যত কারবার। অদ্ভুত এক সুখানুভূতি এসে ছুঁয়ে গেল তাকে। এখন বেশ স্বস্তি লাগছে তার, ফুরফুরে লাগছে খুব। প্রত্যুত্তরে এক প্রশান্তির হাসি উপহার দিল সে পলককে। সিফাতের এই হাসি ছুঁয়ে দিল পলককেও। সিফাতকে শান্ত করতে পেরেছে সে, এখন স্বস্তি পাচ্ছে সে নিজেও। আর এই স্বস্তি হাসি হয়ে ফুটে উঠল তার ঠোঁটের কোণে, আর চকিতেই তা ছড়িয়ে পড়ল সমস্ত চোখে মুখেও। গাড়ির সাথে হেলান দিয়ে স্কুল গেটের সামনে দাঁড়িয়ে আছে তিয়ান। চোখে কালো সানগ্লাস, হাতে ফোন নিয়ে কিছু একটা ঘাঁটাঘাঁটি করছে সে।
একটু পরে স্কুলের ছুটির ঘন্টা বাজতেই এত বাচ্চাদের মধ্যে ফাইয়াজের জন্য অপেক্ষা করছে সে। ফাইয়াজ তার ভাইয়ের ছেলে, ক্লাস 1-এ পড়ে। আজ স্কুলে খেলতে গিয়ে পড়ে গেছিল সে, হাতে হাঁটুতে কিঞ্চিত ছিলে গেছে নাকি, তাই বাড়িতে ফোন করা হয়েছিল যেন গার্জিয়ান এসে নিয়ে যায়। এই অবস্থায় স্কুল বাসে সব বাচ্চাদের সাথে পাঠাতে চায়নি স্কুল কর্তৃপক্ষ, তাই ভাই আর ভাবি দুজনেই কর্পোরেট অফিসার। মূলত তারা কলিগ ছিল, আর সেখান থেকেই দুজনের পরিচয়। অতঃপর প্রণয়, আর তারপর বিয়ে। দুজনেই ব্যস্ত মানুষ, কাজ ছেড়ে আসা অসম্ভব, তাই অগত্যা তিয়ানকেই আসতে হয়েছে অফিস ছেড়ে। ছুটি হওয়ার কিছুক্ষণ পরেই ভিড়টা কিছুটা হালকা হয়ে এলো। তারপরেই ফাইয়াজকে দেখা গেল একজন মেয়ের হাত ধরে কিছুটা খোঁড়াতে এগিয়ে আসছে গেটের দিকে, হাতে আর হাঁটুতে ব্যান্ডেজ করা, মুখটা কাঁদো তার। বেশ ভালোই চোট লেগেছে বোধহয় বেচারার। কিছুটা কাছে আসতেই মেয়েটাকে সেটাও অবগত হলো তিয়ান। মেয়েটা আর কেউ নয়, পলক। কিছুটা সময়ের জন্য থমকে গেল সে, অবাক নয়নে চেয়ে আছে পলকের দিকে। আচমকা আবার এখানে পলকের সাথে তার দেখা হয়ে যাবে সেটা সে কখনোই ভাবেনি। চোখের সানগ্লাসটা খুলে সোজা হয়ে দাঁড়ালো সে। গায়ের ব্লেজারটাও টেনে টুনে খানিকটা ঠিক করে নিল। প্রায় একেবারে কাছাকাছি আসতেই ফাইয়াজকে জিজ্ঞেস করলো,